কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশনের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভের একটা ক্লাসে। তো যারা আমাকে চেনো, আমি তোমাদের ডায়মন্ড ভাইয়া, গোল্ড ভাইয়া, স্বর্ণ ভাইয়া, আর সবার চেনা কমন ভাইয়া। আর যারা চিনো না, আমি হচ্ছি জিহাদ আরমান স্বর্ণ। বিগত 5 বছর ধরে তোমাদের এই ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য পড়িয়ে আসছি আর বিসিএস এর জন্য পড়িয়ে আসছি। কেমন পড়ায় সেটা আমার ক্লাস দেখে না হয় যাচাই করে নিও। তো যাই হোক, আজকে তোমাদের সামনে আসা একটা স্পেশাল বিষয় নিয়ে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য কি লাগবে। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সব প্যাটার্ন সম্পর্কে একটা স্পেসিফিক আইডিয়া রাখতে হবে, এবং এই আইডিয়াটা আজকে যে আমি তোমাদেরকে দিব, তোমাদেরকে বাস্তবতা দেখাবে। ঢাকা ইউনিভার্সিটির শুধু কোশ্চেন সলভ করে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়া যায় না, পড়তে হয় অনেক বেশি। কেন? কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যে কত ডিপ থেকে আসে, কি প্যাটার্নে প্রশ্ন আসে, সেটা যখন আজকে জানবে সেটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং অনলাইনে বলো, অফলাইনে বলো, বাংলা ফার্স্ট পেপারে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনে বলতে গেলে একটা গুরুত্বই দেওয়া হয় না, বাংলা ফার্স্ট পেপার বা বাংলার সাহিত্য অংশটুকু। তো সেই জায়গা থেকে যে কতগুলো প্রশ্ন আসে এবং তার সাথে ব্যাকরণের যে রিলেশন, এই সব কিছু নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আমি তোমাদের স্বর্ণ ভাইয়া, এবং তোমাদের সুফিয়ান স্যারও থাকবেন। তিনি তোমাদের সেকেন্ড পেপার অংশ নিয়ে আলোচনা করবেন, এবং ফার্স্ট পেপার অংশটুকু আলাদা করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো যে কোশ্চেন ব্যাংক সলভ তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্র্যাকটিস করাবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা গোছানো প্রিপারেশন যে কত বেশি দরকার, এই প্রশ্নগুলো যখন দেখবে তখনই জানতে পারবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, আহ্বান গল্পে আহ্বান গল্পে তিতরাজ গাছে কোন লতা দুলছিল? ভাইয়া, অবস্থা তো খারাপ। আমরা তো 26-এর সিলেবাসে পরীক্ষা দিচ্ছি, আমাদের তো ফুল সিলেবাস ভাইয়া। এটা তো গত বছরের কোশ্চেন, তখন তো এইচএসসি 25-এর তো ভাই শর্ট সিলেবাস ছিল। তখন আহ্বান গল্প থেকে প্রশ্ন আসছে মানে একই কথা ভাইয়া, একটা মার্ক। তো দেখো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনকে বলো বাংলা ফার্স্ট পেপারের সাহিত্য অংশকে, তুমি শুধু বাংলা বলবা না, তাকে আরেক নামে চিনবা, সেটা হচ্ছে বিজিকে, বাংলা জেনারেল নলেজ, অর্থাৎ জ্ঞানমূলক কোশ্চেন। তোমরা এইচএসসিতে শিখে আসছো না, লাস্ট এইচএসসি পরীক্ষা দিলা কয়েকদিন আগে, সব বহুপদী 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 দিয়ে ভরাই দিচ্ছে, বাট অ্যাডমিশনে বহুপদী নামে কোনো প্রশ্ন নাই। উদ্দীপক দেখে অ্যান্সার করো, এই প্যাটার্নের কোনো কোশ্চেন অ্যাডমিশনে হয় না। অ্যাডমিশনে ডিরেক্ট জ্ঞানমূলক কোশ্চেনই বাংলা সাহিত্য থেকে হয়। জিকের জন্য যেরকম তোমাকে বিভিন্ন কিছু পড়তে হয়, নদ নদী, কোন নদীর কোথায় কি অবস্থিত, কোন সীমান্তের কোথায় কি অবস্থিত, সেম গোজ ফর বাংলা। একটা গদ্য একটা পদ্যের কোন জায়গায় কিসের কোথায় কার কথা বলা হয়েছে, সেটাই আমাদেরকে পড়তে হয়। তো আহ্বান গল্প তো ভাই সিলেবাসের বাইরে। আমরা কি তাহলে এটা কিভাবে দিল? ঢাকা ইউনিভার্সিটির কোনো নির্ধারিত সিলেবাস নাই। হ্যাঁ, এটাই বাস্তবতা, কিন্তু এটা পেরেছে। তোমাদের সিনিয়র ভাইয়ারা এই প্রশ্নের উত্তর পেরেছে। কেন? কারণ এডুকেশন এই জায়গায় ডিফারেন্ট। গত বছর আমরা ওই শর্ট সিলেবাস এর বাইরেও যৌবনের গান, গৃহ, আহ্বান, তারপরে বিড়াল, এই টাইপের যতগুলো গল্প আছে, সেই গল্পগুলো কিন্তু আমরা তোমাদেরকে সিলেবাসের বাইরের কয়েকটা এক্সট্রা ক্লাস নেই, সেই ক্লাসগুলোতে কিন্তু আমরা পড়িয়ে দিয়েছি আমাদের আইসিইউ ব্যাচে। তো তাদের পড়া ডান। এখন তোমরা কি করবা? আহ্বান গল্পের এই কোশ্চেনের ব্যাখ্যা দেখে তোমার লাভ কি? ঢাকা ইউনিভার্সিটিতে জীবনে তো কোশ্চেন রিপিট হয় না। তো এর পরের বছরে যে আহ্বান থেকে কোশ্চেন করবে, বিষয়টা এমন না। তোমাকে কি করতে হবে? একদম ডেডিকেটেডলি সিলেবাসের বাইরে আরও অন্য টপিক পড়তে হবে, পড়লেই অ্যান্সার করতে পারবা। এই প্রশ্নের অ্যান্সারটা কি ছিল সেটা আমরা জাস্ট জেনে নেই। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কি বলো দেখি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মাকাল লতা। কি লতা? তিতরাজ গাছে মাকাল লতা দুলছিল। একদম একটা বেসিক জ্ঞানমূলক কোশ্চেন। এটা পড়ার জন্য একদম ভিতর থেকে নোট করে করে পড়তে হবে, এবং সেটাই আমরা পড়ব। এবং আবারও বলছি, কোশ্চেন ব্যাংক সলভ তোমাকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে একদম ভিতর থেকে জ্ঞানমূলক বইয়ের লাইন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসতে পারে। সেকেন্ড কোশ্চেনে আমরা চলে যাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, সহজ গতি নির্মল। এত সুন্দরী ক্যারেক্টার আমাদের গল্পে কে আছে? কে আছে? কল্যাণী আছে। কল্যাণী কোন গল্পে আছে? অপরিচিতা গল্পে আছে। অপরিচিতা গল্পে কল্যাণীর রূপবৈচিত্র্যকে নিয়ে, কল্যাণীর সৌন্দর্যের ব্যাখ্যাকে নিয়ে এই কথাটা বলে দেওয়া হয়েছে। তো শুধু এখানেই না, একই সাথে মনে রাখতে হবে অপরিচিতা গল্পে
অনুপমের কল্পনায় কল্যাণীর গায়ে কি? অনুপমের কল্পনায় কল্যাণীর গায়ে লাল শাড়ি, কপালে চন্দন, গালে লজ্জার রক্তিমা, গালে লজ্জার রক্তিমা। এটাও আরেকটা বিশেষণ যেটা দিয়ে কল্যাণীর সৌন্দর্যকে তুলনা করা হয়। এখানেই না ভাইয়া, ওয়েট, আরো আছে। কত ডিপে যে আমাদেরকে বাংলার বেসিকগুলো পড়তে হয়। কল্যাণীকে, অপরিচিতা গল্পে কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা হয়। কিসের সাথে? রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়। কিন্তু কেন, কেন তুলনা করা হয়? ফুলের সাথে তুলনা করা হয় কিসের জন্য বলো দেখি? তার উচ্চতা বা দৈহিক বৃদ্ধি বোঝানোর জন্য। তার উচ্চতা বা দৈহিক বৃদ্ধি বোঝানোর জন্য। কার? আমাদের কল্যাণীর। এখানেই কি তুলনা শেষ? না, আরো আছে। কি বলো দেখি? অপরিচিতা গল্পে কল্যাণীর কণ্ঠস্বরকে কিসের সাথে? কণ্ঠস্বরকে গানের সাথে তুলনা করা হয়। তাহলে এভাবে যখন আমরা একটা টপিক পড়ব, একটা এমসিকিউ সলভ করব, তখন যেন আমাদের মুখের আগায় এই গদ্য সম্পর্কে এরকম বেসিক যতগুলো জ্ঞানমূলক আছে আমাদেরকে সব পড়তে হবে। এটার জন্য কি করতে হবে? ফার্স্ট, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, ডিসেম্বরে তোমাদের ঢাবির অ্যাডমিশন পরীক্ষা। তাহলে সেই পর্যন্ত আমি ভাইয়া তোমাদেরকে আজাইরা মোটিভেশন দিতে পারি না, দিতে পারলেও দেই না। কেন? কারণ পড়তে হবে, পড়লে চান্স হবে, না পড়ে মোটিভেশন দিয়ে জীবনে কিচ্ছু তুমি করতে পারবে না। যারা তোমাদেরকে এই কথাগুলো বলবে তারা তোমাকে একদম একটা ভুয়া স্বপ্নের মধ্যে রাখতেছে, যেই ভুয়ো জিনিসের পিছনে আমাদের দৌড়ানো যাবে না। ঠিক আছে? তো আমাদেরকে এই বেসিকগুলো আমরা ইনশাল্লাহ আমাদের আইসিইউ ব্যাচের ক্লাসে পড়বো। চলো আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখে দিই, তাহলে বুঝতেই পারতেছি এটা তো অপরিচিতা গল্পে কল্যাণীর সৌন্দর্যের বর্ণনা, তাই না? 3 নম্বর কোশ্চেন, আপনাগো দেশটা বড় জাহেলের দেশ। আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, এই বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা কোনটি? জাহেলের দেশ কোথায়? আমাদের লাল সালু গল্প। এবং লাল সালু গল্পটা পুরোটা কি নিয়ে বলো দেখি? ওই যে তোমার আমাদের মজিদ বাবাজির পুরো কাহিনী নিয়ে। এবং গল্পে মজিদ বারবার কোন ভাষা ইউজ করতে পারে বলো দেখি? অবভিয়াসলি মজিদের ধর্ম ব্যবসার মূলেই তো আছে আরবি ভাষা, সে তো আরবি দিয়েই সব চালিয়ে যায়, তাই না? তাহলে জাহেল শব্দটা নর্মালি আমরা বুঝতে পারবো এটা কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? জাহেল শব্দটা আরবি ভাষার শব্দ। এই যে দেখো, লাল সালু উপন্যাস বাংলা ফার্স্ট পেপার কোন ভাষার শব্দ? সেকেন্ড পেপার। ঢাকা ইউনিভার্সিটির এটাই স্পেশালিটি যে একমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে তোমার বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার মধ্যে ইন্টার রিলেটেড করে প্রশ্ন করে। ইয়েস, এটাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একদম একটা ডিফারেন্স বা একটা অন্য রকমের বাস্তবতা, যেই বাস্তবতাটা তোমাদেরকেও আলাদাভাবে পড়াবে না ভাইয়া। সিরিয়াসলি বলতেছি, অ্যাডমিশন সিজনে আসো, তুমি অফলাইনে তোমাকে যা পড়ায় সেই পড়া দিয়ে যদি তুমি অ্যাডমিশন দিতে যাও, নিজে না পড়ে এইভাবে এই দেখানো পদগুলো কভার না করে তুমি সিরিয়াসলি মনে করবা, প্রশ্ন দেখে তোমার মনে হবে যে এগুলো তো আসবে কেমনে, আমি তো এটা পড়েই নাই। এমনিতে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় বাংলায় ইংরেজিতে ফেল করে না, তোমরা তো অনেক ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা, তাহলে ফেল করো কেন? এই বাস্তবতাগুলো তোমাদেরকে কেউ দেখায় না। তাহলে কি পরিমাণে ডিপে পড়তে হবে তোমরা বুঝতেছো। আমরা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রিলেট করে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং বাংলা ফার্স্ট পেপার তো আমি পড়াবোই, সেকেন্ড পেপারে তো তোমাদের সুফিয়ান স্যার আছেই। ওকে, আপনাগো দেশটা বড় জাহেলের দেশ, লাল সালু উপন্যাসের এই জাহেল শব্দটার অর্থ কি? জাহেল শব্দের অর্থটাও জেনে নাও, বে এলেম। বে এলেম মানে মূর্খ, সোজা কথায় মূর্খ, মূর্খ মানুষের দেশ বলেছেন। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমাদের আরেকটা এমসিকিউ হয়ে গেল। সেকেন্ড, কলকাতায় ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা রাজা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইংরেজরা বলছে। এখন দেখো, জ্ঞানমূলক একটা অ্যাডমিশনে তোমাদেরকে কেউ বাংলা ফার্স্ট পেপার পড়ায় না, বলে বাসায় পড়বা পারবা। ভাই,
ফার্স্ট পেপার যদি নিজে পড়ার মতো বিষয় হতো তাহলে জিকেও তোদেরকে একটাও ক্লাস করতে হতো না, জিকেও নিজে পড়তে হতো। ফার্স্ট পেপারের ভিতরে এত যে কনফিউজিং কোশ্চেন আছে, এবং তোমাদের ঢাবির অ্যাডমিশনের পরেই 25-26 পরে কত পপুলার টিচারের আমার খুব কষ্ট লাগছে আসলে। এখন অ্যাডমিশনে অনলাইনে আসে, কেউ নিজেদেরাই ওই ডেডিকেশনটা দিতে চায় না, যেটা আগে আমরা টিচারদের মধ্যে দেখতাম যে একটা ভুল জিনিস টিচার বলতে পারতো না, কিন্তু আমি লাস্ট টাইমে নাম বলবো না, সবগুলো ভুল অ্যান্সার দিছিল এই প্রশ্নের উত্তর। কেন? কারণ হচ্ছে এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে? এটা একটা কোশ্চেন ব্যাংক থেকে তোলা কোশ্চেন, এবং এবং হচ্ছে এই প্রশ্নের উত্তর 12,000 টাকা। 12,000 টাকা। মোস্ট অফ দ্য জায়গায় তোমরা উত্তর করো কি? উত্তর করো হচ্ছে 17,000 টাকা। কত? 17,000 টাকা। কেন? কারণ ওই যে সরাসরি দিয়েছিল, কিন্তু না ভাইয়া, উত্তর 12,000 টাকায় হবে। কেন হবে আমি ব্যাখ্যা করে দিই, যে কলকাতায় ব্যবসা করার জন্য ইংরেজরা উমিচাঁদকে দেয় কত? উমিচাঁদকে দেয় টোটাল 17,000 টাকা। এর মধ্যে 12,000 টাকা কার? 12,000 টাকা হচ্ছে ইংরেজদের। আর 5,000 টাকা কি? 5,000 টাকা হচ্ছে উমিচাঁদ যে এই ব্যবস্থা করে দিচ্ছে, সেই ব্যবস্থার নজরানা হচ্ছে উমিচাঁদ। তাহলে কলকাতায় ইংরেজদের ব্যবসার অনুমতির জন্য ইংরেজদেরকে উমিচাঁদকে দেয় টোটাল 17,000 টাকা। সেই 17,000 টাকার মধ্য থেকে উমিচাঁদ রাজা মানিকচাঁদকে দেয় 12,000 টাকা, আর সে 5,000 টাকা নিজের মধ্যে রাখে। পুরো নাটকে এরকম টাকার অসংখ্য প্রশ্ন আছে। যেমন মোহাম্মদী বেগ আমাদের কাকে হত্যা করে বলো দেখি? সিরাজকে হত্যার জন্য নেয় 5,000 টাকা অ্যাডভান্স। অনেকে উত্তর করে দিবা 5,000 টাকা না, 5,000 টাকা অগ্রিম নেয় সে। তাহলে কত টাকার বিনিময়ে সে হত্যা করে সিরাজকে? হত্যা করে টোটাল 10,000 টাকার বিনিময়ে। তারপর কলকাতায় ইংরেজদের ক্ষতিপূরণের জন্য কোম্পানি কলকাতার বাসিন্দাদের দিবে কত লাখ টাকা। তারপরে হচ্ছে উমিচাঁদ কত লাখ টাকা দাবি করেছিল, দলিলে টাকার আলোচনা, এরকম প্রচুর পড়া আছে। এগুলো সব আমাদেরকে নোট করে করে নাটকেই আমাদের 3টা ক্লাস লাগবে। তাহলে বুঝতেই পারতেছো অ্যাডমিশনের জন্য এইচএসসিতে যেভাবে তোমরা একটু বুঝে বুঝে পড়ে আসছো, এর বাইরে গিয়ে বাংলা ফার্স্ট পেপারকে বাস্তবতা বলি ভাইয়া জিকের মতো পড়তে হবে, নাছর বান্দার মতো পড়তে হবে। ভাইয়ার এক একটা ক্লাস 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যাবে, তাও আমাদের পড়া শেষ হবে না। কেন পড়বো? কারণ এটা সেকেন্ড পেপার না যে বুঝে অ্যান্সার করব। এটা যা পড়বো তাই পরীক্ষায় আসবে, যা পড়াবো তাই পরীক্ষায় আসবে। এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন বললাম সব ভাইয়ার লেকচার শিট আর এক্সট্রা ক্লাসের পিডিএফ থেকে আসছে, একটাও বাইরে না। এমনি এমনি স্বর্ণ ভাইয়ার নাম কমন ভাইয়া হয়ে যায়নি। যা পড়াই তাই আসে। কেন আসে? কারণ আমি সব পড়াই। এই জন্যই আমার এখানে কোনো ক্রেডিবিলিটি নাই। সিরিয়াসলি আমি সব পড়াই। সব তুই পড়লে তুই নিজেই কমন পাবি, নিজেই কমন ভাইয়া হয়ে যাবি। সিরিয়াস না? তাহলে নেক্সট কোশ্চেনে যাই চলো। 4-এর উত্তর ঘ, 12,000 টাকা। 5 নাম্বার, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন কে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেড যে মানুষগুলো তাদেরকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি মাঝে মধ্যেই কোশ্চেন করে। তো ঢাকা ইউনিভার্সিটির এখানে যাদের নাম দেখছো সবারই ঢাকা ইউনিভার্সিটির সাথে সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে সেটা চলো আমরা জানি নি। যেমন জসিমউদ্দিন, তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভাষা ও সাহিত্য ডিপার্টমেন্টে, কি ডিপার্টমেন্ট? ভাষা ও সাহিত্য ডিপার্টমেন্টে তিনি অধ্যাপনা করেছেন। ঠিক আছে। অপরদিকে শামসুর রহমান ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। ঢাকা ইউনিভার্সিটির কোন? ইংরেজি সাহিত্য ডিপার্টমেন্টে তিনি পড়াশোনা করছেন। আসলে তাহলে তিনি কি? শামসুর রহমান ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। শামসুর রহমান গেল। এবারে আসি আমরা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসে। আখতারুজ্জামান ইলিয়াসকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল? ইয়েস, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কোন ডিপার্টমেন্টে? তিনি ছিলেন হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে।
এবং এবারে আসি সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন? না, তিনি ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছেন এবং আরেকটা কলেজ থেকে তিনি বিএ পাশ করেছেন। তো তিনি না, তার বাইরে কি? তাহলে আমরা জানলাম এখানেই দেখো ঢাকা ইউনিভার্সিটিরই অনেক কয়েকটা অপশন ছিল, কিন্তু উত্তর হবে জসিমউদ্দিন এবং তার নামেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা হলও আছে। কার নামে? জসিমউদ্দিনের নামে ঢাকা ইউনিভার্সিটির একটা হল আছে, জসিমউদ্দিন হল। তাহলে এই যে দেখো আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড যে মানুষজন আছে তাদেরকে নিয়েও বাংলা সাহিত্যে পড়তে হয়, এবং এই পড়াটাও কিন্তু আমরা জসিমউদ্দিনের কবি পরিচিতিতেই পড়ে নেই। সিরিয়াসলি তোমাদের লেকচার শিটের একদম শুরুর দিকে যখন কবি পরিচিতি পড়াই তখনই আমরা একসাথে কবিটা কোথায় জন্মগ্রহণ করেছেন, তার পপুলার সাহিত্য, তারপরে কি, তারপরে তার শিক্ষা জীবন, কোথায় কোথায় পড়াশোনা করছেন, এগুলো আমাদেরকে পড়তে হবে, যেগুলো তোমরা এর আগে পড়োনি কিন্তু এখন তোমাদেরকে পড়তে হবে। কেন? কারণ তোমাদের অ্যাডমিশনের সিলেবাসটা একদমই ভিন্ন। তোমাদের ভাবো যদি ওই বইয়ের অল্প একটু কবি পরিচিতি থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসবে তাহলে তুমি ভাইয়া বোকার স্বর্গে বসবাস করতেছো। চলো এবারে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে বিদ্রোহী কবিতায় কোন নাম নেই? তো বিদ্রোহী কবিতা তোমাদের অনেকের কাছে খুবই কঠিন লাগে, তাই না? কিন্তু তোমাদেরকে বলে দিই ভাইয়া, বিদ্রোহী কবিতা তোমাদের বইয়ের অন্যতম একটা সহজ কবিতা। এটা জাস্ট বিদ্রোহের পরিচয় নিয়ে, আমি কেন বিদ্রোহ করছি সেটা নিয়ে, আর আমার বিদ্রোহ শেষ হবে কখন সেটা নিয়ে একটা গল্প। পুরো কবিতাটায় অসংখ্য ঐতিহাসিক ক্যারেক্টার, গ্রিক পুরাণের ক্যারেক্টার, গ্রিক পুরাণ, হিন্দু পুরাণ, মুসলিম পুরাণ, গ্রিক পুরাণ, মুসলিম পুরাণ, হিন্দু পুরাণ। পুরাণ শব্দের অর্থ কি বলো দেখি? পুরনো সাহিত্য, সোজা কথায় পুরাণ শব্দের অর্থ কি? প্রাচীন সাহিত্যকে পুরাণ বলা হয়, অর্থাৎ সেই গ্রিক পুরাণ, মুসলিম পুরাণ, হিন্দু পুরাণ থেকে ক্যারেক্টারকে নেওয়া হয়েছে এবং একই সাথে বেশ কিছু ঐতিহাসিক, কি বলো দেখি, ঐতিহাসিক ক্যারেক্টারেরও নাম আছে। যেমন গ্রিক পুরাণ থেকে কি আছে? অরফিয়াস আছে। হিন্দু পুরাণ থেকে অসংখ্য ক্যারেক্টার, কি কি? হিন্দু পুরাণে দেবতা শিব, ব্রহ্মা, পরশুরামের কঠোর কুঠোর, বলরামের স্কন্ধে হল, ধর্মরাজের দণ্ড, তারপরে কি বলো দেখি, সৃষ্টির দেবতা ব্রহ্মার আয়ুর অবসান হয়, অর্থাৎ মহাপ্রলয়ের কথা বলা আছে সেখানে। আবার মুসলিম পুরাণ থেকে কি আমরা বেদুইন জাতির কথা পাবো। আবার কিসের কথা পাবো বলো দেখি? আবার হচ্ছে আমাদের ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালামের কথা পাবো। তাহলে এই যে দেখো এই পুরো কবিতাটাই ক্যারেক্টার নিয়ে। এই কবিতাটা আমরা আমাদের আইসিইউ ব্যাচে এত সুন্দরভাবে পড়বো। প্রত্যেকটা ক্যারেক্টার, অরফিয়াসকে, পরশুরামকে কবি কেন নিজেকে তার সাথে তুলনা করেছে। ঐতিহাসিক ক্যারেক্টার চেঙ্গিস খান, সে তো খারাপ মানুষ ছিল, সে তো লাখো মানুষকে হত্যা করছে, তাহলে চেঙ্গিস খানের সাথে তিনি নিজেকে কেন তুলনা করলো সেটাও আমরা পড়বো। তো এই যে এতগুলো ঐতিহাসিক ক্যারেক্টারের মধ্যে চেঙ্গিস খান ঐতিহাসিক ক্যারেক্টার, পরশুরাম হিন্দু পুরাণ, ইসরাফিল মুসলিম পুরাণ, তোগলক্ষা এটা কোথাকার বলো দেখি? এটা হচ্ছে আমাদের বিলাসী গল্পে। কার মতে? ন্যাড়ারা ভুল পড়াশোনা শিখে পরীক্ষার খাতায় লিখে আসে হুমায়ুনের বাবার নাম কি? হুমায়ুনের বাবার নাম হচ্ছে তোগলক্ষা। এই যে দেখো আমরা যখন একটা পড়া পড়তেছি সেখানে ইন রিলেটেড 5-10টা এমসিকিউ আসছে না? অ্যাডমিশনের পড়া পড়তে পড়তে তুমি এই রকমই এবল হবা ইনশাল্লাহ, যখন তুমি একটা এমসিকিউ পড়তে গেলে 10টা পড়া তোমার মাথায় ইনস্ট্যান্ট থাকবে। যদি এটা আনতে পারো তাহলে বাংলায় আমি বলতেছি বাংলা তোমার ঢাকা ইউনিভার্সিটির জার্নি ট্রাম্প কার্ড হবে। আর কোশ্চেন ব্যাংক তো প্র্যাকটিসের জন্য, যে আইডিয়া নেওয়ার জন্য, যেটা করাই দিচ্ছি। আমাদের কোশ্চেন ব্যাংকটা পেজে মেসেজ দিলেই নিয়ে নিতে পারবা এবং আইসিইউ ব্যাচের বাচ্চা কাচ্চারা তো এমনিতেই নিতে পারবা। ঠিক আছে, ওকে। এবং লাস্ট শব্দ, এবং দেখো 15টা কোশ্চেনের মধ্যে 8টা কোশ্চেন, সরি 7টা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ফার্স্ট পেপার থেকে আসে। এর আগের বছর 9টা কোশ্চেন 15টার মধ্যে বাংলা ফার্স্ট পেপার থেকে আসছে। কিন্তু তোমরা অফলাইন কোচিংয়ে যারা অলরেডি ভর্তি হয়ে যাবা তারা দেখবা এই বাস্তবতাটা আসলে তোমাদেরকে কেউ এগুলো পড়াইতে চায় না। কেন যে পড়াইতে চায় না? বাংলা ফার্স্ট পেপারে পড়াইতে পারে না নাকি? এত বড় জিকের মতো সিলেবাস দেখে কেউ এটাতে হাত দিতেই চায় না। বাংলা সাহিত্য কিন্তু বিসিএস এর জন্য একটা হিউজ বড় সিলেবাস, সেটার জন্য যে পরিমাণে কষ্ট করতে হয়, করতে করতে ভাইয়ার মাথায় এখন যে চুল দেখতেছো আরো বড়। আমি বাবরি চুলের অধিকারী ছিলাম, মাথার চুল আমার চলে গেছে, এখন চুল ছোটই রাখতে হয়। সিরিয়াস কথা, এত বেশি পড়াশোনা, তো এত বেশি পড়াশোনা করতে হইলে আমাদের সাথে থাকতে হবে। ওকে, তাহলে কোন শব্দগুচ্ছ, শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই?
ভরপুর, হ্যাঁ আছে। কবিতাটা মনে করো দেখি। স্মৃতিগন্ধে ভরপুর, মনে আছে? কি বলো দেখি? কৃষ্ণচূড়া যেন শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে কবিতার লাইনে এই শব্দটা আছে, কবিতাটা পড়লেই পারবা। সন্ত্রাস কোন রং? একুশের চেতনার বিপরীত রং। কোন রং চোখে ভালো লাগে না? একুশের চেতনার বিপরীত রং। কোন রং সন্ত্রাস আনে? একুশের চেতনার বিপরীত রং। তাহলে সন্ত্রাস শব্দটাও আছে। তারপরে কি? চারিদিকে মানবিক বাগান কমল বন হচ্ছে ধ্বংস। তাহলে মানবিক বাগান কমল বন এটাও আছে আমাদের কবিতায়। নাই কোন শব্দটা? আহ্বান। আহ্বান গল্প আমাদের সিলেবাসেও নাই। আহ্বান শব্দটা ফেব্রুয়ারি 1969 কবিতাতেও নাই। ব্যাস, দেখছো? একটা কবিতা পড়তে গিয়ে আমাদের চারিদিকে কার অশুভ আস্তানা? ঘাতকের অশুভ আস্তানা। অর্থাৎ কবিতা থেকে যখন তুমি কবিতা বা গদ্য থেকে একটা এমসিকিউ অ্যান্সার করতে যাবা, অটোমেটিক যেন তোমার মাথায় কি সবগুলো এই রিলেটেড প্রশ্ন চলে আসতে পারে। যেমন সন্ত্রাস দেখলেই কি বলো দেখি? কোন রং চোখে ভালো লাগে না? একুশের চেতনার বিপরীত রং। সন্ত্রাস আনে কোন রং? একুশের চেতনার বিপরীত রং। তাই না? খুব সহজেই আমরা পেরে যাচ্ছি। চারিদিকে কি ধ্বংস হচ্ছে? মানবিক বন আর কমল বাগান ধ্বংস হচ্ছে। এই ছিল ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের বাংলা ফার্স্ট পেপার বা সাহিত্য অংশ থেকে আসা প্রশ্ন। সেকেন্ড পেপারের জন্য তো তোমাদের বাংলার বস সুফিয়ান স্যার আছেনই, তিনি সেই অংশটুকু দেখিয়ে দিবেন। চলো আমরা এবারে আমাদের লিখিত অংশটুকুতে চলে যাই। এবং লিখিত অংশতে যাওয়ার আগে কি বলো দেখি? একদম খুবই সিম্পলি, তোমরা যারা আইসিইউ ব্যাচ সম্পর্কে জানতে চাও, যে জানো বুঝতেই পারতেছো যে ভাই খালি কোশ্চেন ব্যাংকে অ্যান্সারটা দাগায় দিয়ে অ্যাডমিশনের পড়া হয় না। ঢাবির কোশ্চেন জীবনেও রিপিট হবে না। আমি কি বলেন আমার নাম বদলে দিবা, আরও যদি কোনো একটা পণ করতে হয় আমি সেই পণ করতেও রাজি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে জীবনে তুমি এমসিকিউ অ্যাজ ইট ইজ পাবা না। ঢাকা ইউনিভার্সিটিতে তুমি জীবনেও রিটেন অ্যাজ ইট ইজ পাবা না। ঢাকা ইউনিভার্সিটিতে কখনো কোশ্চেন রিপিট হয় না, তার ইতিহাসে জীবনে হয়নি, এখনো হবে না। তাহলে ভাইয়া কেমনে পড়বো? যা পড়ে সেটাই তো আসে। এক গাদা পড়ার মধ্য থেকেই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে, কিন্তু আগের বছরের কোশ্চেন তোমাকে জাস্ট আইডিয়া দিবে। কোশ্চেন ব্যাংক সলভের এই ক্লাস তোমাকে ঢাকা ইউনিভার্সিটির পড়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এই এক কোশ্চেন ব্যাংক সলভ দিয়ে জীবনে হবে না। ঠিক আছে? ওকে, তো আইসিইউ ব্যাচ সম্পর্কে যারা জানতে চাচ্ছ পোস্টারটা 2 সেকেন্ড দেখে নাও। এগুলো কি বলবো, বাংলায় 40টা ক্লাস পাবা, আমারই 20টা বাংলা ফার্স্ট পেপার ডেডিকেটেড, 26টা টপিক ভাইয়া পড়তেই হবে। বাংলা ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবেই। ইভেন রিটেন যারা কেউ গুরুত্ব দেয় না, এবং রিটেন যে গত 25-26 ব্যাচে বাংলা রিটেনে ফেল করার জন্য কত জনের যে চান্স হয় নাই, এটাই তোমাদেরকে বুঝাবে যে তোমাদেরকে অফলাইনে বা অনলাইনে রিটেন সম্পর্কে যে পড়ায় না, বাংলায় খালি ইংলিশ রিটেন পড়া যায়, বাংলা তো বলে বাচ্চারা তো পারবে, কিন্তু আসলে যে কত বড় গ্যাপ থাকে যায় সেটার প্রমাণ এই কোশ্চেনটা সলভ করতে যাও সেখানেই পাবা। ঠিক আছে? তো বাকি সব টপিক, ইভেন আইসিটি অর্থনীতি থেকেও যে জিকের মধ্যে একটু কোশ্চেন ঢুকায় দেয়, সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবা। ওকে, তো বাকি ডিটেলস পেজে মেসেজ দাও, কল করো, কল করে তাদের কাছে শুনো। তোমার ঢাবিতে চান্স পাওয়ার জন্য যা লাগবে ভাই সব আছে আইসিইউ ব্যাচে। ওকে, আসসালামু আলাইকুম। তোমাদের স্বর্ণ ভাইয়ার যে বাংলা প্রথম পত্র সমাধানের পর আমি এম এ সুফিয়ান সজীব ভাইয়া আসছি বাংলা দ্বিতীয় পত্রের সমাধান নিয়ে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা স্বপ্ন দেখছো নিজের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে এই কোশ্চেন প্যাটার্নগুলো দেখার মূল বিষয় হলো যে কই থেকে প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয়। হ্যাঁ, এগুলো আপাতত দৃষ্টিতে আমি সমাধান করে দিব, তুমি অনেক কিছু বুঝবা না, বাট তুমি একটা জিনিস বোঝার ট্রাই করো, সেটা হলো এটা কোন টপিক থেকে এসেছে, প্রশ্নগুলো কেমন আসে, এবং আমি যতটুকু বুঝিয়ে দেওয়ার ট্রাই করব ঠিক ততটুকু বোঝার ট্রাই করব। পুরোটা না বুঝলে কি কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে লাইন টু লাইন বোঝাবো। অর্থাৎ তুমি যত নবীনে হও না কেন, তুমি যত ব্যাক বেঞ্চার হও না কেন, তোমার জীবনে যদি স্বপ্ন থাকে আমি জীবনে ভালো কিছু করব, আমি পাবলিকিয়ান হব, আমি সুফিয়ান সজীব স্যার দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমার দায়িত্ব পালন করব। যারা যত কম মেধাবী আছো না কেন, অথবা আবার শুধু আমি ওদের কথা বললে আবার অন্যরা যারা মেধাবী আছো তোমাদের কথা বলছি, লক্ষ্য করো, তুমি যদি নিজেকে মনে করো আমি দুনিয়ার সেরা মেধাবী, তাহলে এটা তোমার ভুল। কারণ শুধু মেধাবীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। চান্স তারাই পায় যারা বিশ্বাস করে আমি চান্স পাবো, আমাকে চান্স পেতে হবে, এবং সে অনুযায়ী পরিশ্রম করে।
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু পরিশ্রমীরাই চান্স পায়। ওকে, এবার আসো লক্ষ্য করো আমাদের কোশ্চেন সলভ ক্লাসের মধ্যে 2025-26 সেশনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি এসেছে সেখানে একটি প্রশ্ন ছিল যেমন কুকুর তেমন মুগুর। এখানে যেমন তেমন কি, তাহলে যেমন কুকুর তেমন মুগুর, এটা যখন আমার ক্লাসে আসবা তুমি, এটা আসছে পদের শ্রেণী বিভাগ থেকে। পদের শ্রেণী বিভাগ তোমরা পড়েছো এইচএসসি তে ব্যাকরণিক শব্দ শ্রেণী। সেখানে আমি খুব সুন্দরভাবে, যদি আমার কোনো স্টুডেন্ট এখানে ক্লাস করে থাকে, আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম যে যেমন কুকুর তেমন মুগুর, এটাকে বলে সাপেক্ষ সর্বনাম। এটাকে বলে কি? সাপেক্ষ সর্বনাম। এখন সাপেক্ষ সর্বনাম কোনগুলো মনে রাখবা, একটা বলার পর আরেকটার কথা মনে পড়বে। খুবই সুন্দর এগুলো, একটা বলার পর আরেকটার কথা মনে পড়বে। ওকে, যে সেগুলো আবার কি, যেমন লক্ষ্য করো আমি যদি বলি যে বললে তোমার কার কথা মনে পড়বে? সে। যেমন বললে তোমার কার কথা মনে পড়বে বলো তো? তেমন। যিনি বললে তোমার কার কথা মনে পড়বে? যিনি, তিনি। যখন বললে তোমার কার কথা মনে পড়বে বলো তো? তখন। যদি বললে তোমার কার কথা মনে পড়বে? যদি বললে তবে। হ্যাঁ, আমরা যদি বলি যদিও এর উত্তর হবে, এর ফলে আমরা লিখবো তবুও। হ্যাঁ, তাহলে যে, সে, যেমন তেমন, যিনি, তিনি, যখন তখন, যদি তবে, যদিও তবুও। অনেক সময় আমরা বলি না, যেই না আমি স্টেশনে পৌঁছলাম, যেই না শব্দটা ছিল এইরকম, যেই না, হ্যাঁ, যেই না অমনি। তাহলে লক্ষ্য করে একটা বললে আরেকটার কথা মনে পড়ে। যে, সে, যা, তা। আমরা বলতে পারি কি বলতো? যা, তা। তাহলে এইরকম যদি একটা বললে আমাদের আরেকটার কথা মনে পড়ে, এগুলোকে আমরা বলবো সাপেক্ষ সর্বনাম। এগুলোকে আমরা কি বলবো বলতো? সাপেক্ষ সর্বনাম। ক্লিয়ার? এগুলোর নাম কি? সাপেক্ষ সর্বনাম। তাহলে যে, সে, যা, তা, যখন তখন, যেমন তেমন, এগুলোকে আমরা বলবো সাপেক্ষ সর্বনাম। আর এটা হলো পদের শ্রেণী বিভাগ থেকে আসছে। হ্যাঁ, পদের শ্রেণী বিভাগ থেকে আসছে। পদের শ্রেণী বিভাগ থেকে এই প্রশ্নটি এসেছে। ওকে, এবং এটা তোমরা পড়েছ ব্যাকরণিক শব্দ শ্রেণী। ব্যাকরণিক শব্দ শ্রেণী। যারা আমার ক্লাস করেছো বা যেখানেই করেছো সবাই এটা কমন পাবা, শব্দ শ্রেণী। হ্যাঁ, আমরা এখন ডিটেলস পড়িয়ে দিব। আমি মিনিমাম 2টি ক্লাস দিব ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর। ইনশাআল্লাহ তোমরা যারা স্বপ্ন দেখো আমি পাবলিকিয়ান হব, তোমার এই পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন যদি মন থেকে দেখো, নিজে দেখো, ইনশাআল্লাহ তুমি অবশ্যই পাবলিকিয়ান হবা। ওকে, তাহলে এর বাইরে আছে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম কোনগুলো? মানে এগুলো নিজেদেরকে বোঝাবে এরকম সর্বনাম। যেমন স মানে নিজ, স্বয়ং মানে নিজে, স্বয়ং, নিজ, খোদ মানে নিজেকে বোঝায়। যেগুলো দ্বারা, যে সর্বনামগুলো দ্বারা কর্তা নিজেকে বোঝায় সেগুলোকে বলে আত্মবাচক সর্বনাম। আর নির্দেশক সর্বনাম কোনগুলো? যেমন এই, হ্যাঁ, ইনি, ওকে, ইহা। আমরা কোনো কিছু দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি বলি উনি, এগুলোকে বলে নির্দেশক সর্বনাম। সাকল্যবাচক সর্বনাম কোনগুলো? বহুবচন বোঝায়। যেমন আমরা বলতে পারি এরকম, সব, সকল, সমূহ। হ্যাঁ, তাবৎ একটা ওয়ার্ড আছে, মুখস্থ রাখবা, এটা বহুবচন বোঝায়। তাহলে আমরা কি বুঝলাম এই কোশ্চেন দ্বারা? এই কোশ্চেনটা আসছে পদের শ্রেণী বিভাগ থেকে, যে যেমন কুকুর তেমন মুগুর। এই যে যেমন আর তেমন, হ্যাঁ, এই যেমন তেমন, এগুলোকে বলে সাপেক্ষ সর্বনাম। আর জটিল বাক্য লিখতে হলে দেখবা এই সাপেক্ষ সর্বনাম ব্যবহার করা হয়। তাহলে আজকে আমাদের উত্তর কি বলো? আজকে আমাদের উত্তর হলো ক। আজকে সঠিক উত্তর কি বলো তো? ক। ওকে, লক্ষ্য করো। নেক্সট আমাদের আরেকটা প্রশ্ন আসছে কি? জলধি উচ্চারণ করো। ওকে, জলধি। এই উচ্চারণ থেকে প্রায়শই প্রশ্ন আসে। উচ্চারণ, এই টপিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, উচ্চারণ। ওকে, লক্ষ্য করো আমাদের একটা নিয়ম আছে জলধি, মনে রাখবা। অ 2 ভাগে উচ্চারিত হয়। অ এর উচ্চারণ একভাবে অ এর মতো হয়, আবার অ এর উচ্চারণ ও হয়। অ যখন অ এর মতো হয় এটাকে বলে বিবৃত। এটাকে কি বলে বলতো? বিবৃত। আর অ যদি ও এর মতো উচ্চারণ হয় এটাকে বলে সংবৃত। এটাকে কি বলে? সংবৃত। ওকে, তো মাঝে মধ্যে অটার উচ্চারণ ও এর মতো হয়ে যায়। কখন অ এর উচ্চারণ ও হবে? অ এর পরে যদি রস্বই অথবা দীর্ঘই অথবা রস্বউ অথবা দীর্ঘ, হ্যাঁ, অথবা রি অথবা জফলা অথবা ক্ষিয় অথবা আমরা বলতে পারি রফলা, হ্যাঁ, ইকুয়াল টু হলো ও, আর 2 একটা বর্ণ থাকতে পারে। কি বুঝতে পেরেছো?
লক্ষ্য করো, মনে রাখবা এটা রস্যই বলতে রস্যইকার হইতে পারে, দীর্ঘই বলতে দীর্ঘইকার হতে পারে, রস্য হইতে পারে, দীর্ঘ হতে পারে, রিকার হইতে পারে, জফলা ক্ষীয়। হ্যাঁ, তাহলে বোঝার ট্রাই করো। অয়ের পরে যদি, সবাই একটু মনোযোগ দাও, অয়ের পরে যদি এই ধরনের বর্ণ থাকে তাহলে অ উচ্চারণে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। অয়ের পরে যদি এই ধরনের বর্ণ থাকে অ উচ্চারণে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এইটা একটা নিয়ম। হ্যাঁ, আরেকটা, তাহলে এইটা বললাম। আরেকটা নিয়ম হলো মধ্যবর্ণের অ উচ্চারণে ও হয়। এখন লক্ষ্য করো, অ ধ্বনির পরবর্তী বর্ণের সাথে, অ যেখানেই থাকবে তার পরবর্তী বর্ণের সাথে যদি এই ধরনের বর্ণ থাকে অ উচ্চারণে ও হয়ে যাবে। আরেকটা নিয়ম আছে শব্দের, লক্ষ্য করো, শব্দের মধ্যবর্ণের অ, শব্দের মধ্যবর্ণের অ উচ্চারণে ও হয়, হ্যাঁ। তাহলে শব্দের মধ্যবর্ণের অ উচ্চারণে ও হয়। আমরা কি বলেছিলাম? অ এর মতো হবে, আবার অ মাঝে মধ্যে কি হয়ে যায়? ও হয়ে যায়। যেমন আমরা যদি বলি অতি, হ্যাঁ, অতি, তাহলে লক্ষ্য করো অ এর পরবর্তী বর্ণে কি আছে? রস্যই আছে। অ এর পরে যদি রস্যই থাকে অ উচ্চারণে ও হয়ে যাবে, তাহলে এটা কি হবে? অতি। ঠিক আছে, বুঝছো? তাহলে অ এর মতো তো হয়, ঠিক আছে, বাট অ অনেক সময় কি হয়ে যায়? ও এর মতো হয়ে যায়। অ অনেক সময় কি হয়ে যায়? লক্ষ্য করো, আমরা বললাম অমর, হ্যাঁ, আমরা কিন্তু এটা বলি না ওমর, আমরা কি ওমর বলি না। অনেক সময় আমরা কি বলি? লক্ষ্য করো, আমরা কিন্তু অতুল, এটার উচ্চারণ কি হয় জানো? এটার উচ্চারণ হয় এরকম, ওতুল। হ্যাঁ, তাহলে এবার আসো, তাহলে লক্ষ্য করো অয়ের উচ্চারণ এখানে অয়ের মতো হচ্ছে, কিন্তু এখানের অয়ের উচ্চারণ কি? ও হয়ে যাচ্ছে, কারণ অয়ের পরে রস্যইকার হচ্ছে, অয়ের পরে কি আছে? রস্যইকার আছে। এখন সবাই একটু মনোযোগ দাও তো, এই জলধি মধ্যবর্ণে যে ল আছে, ল এর সাথে একটা কি আছে? অ আছে। এই অ এর পরবর্তী বর্ণে কি আছে? রস্যইকার আছে। এই কারণে এই অটা উচ্চারণে কি হয়ে গেছে? ও হয়েছে। এটা একটা সূত্র। আরেকটা স্বাভাবিক সূত্র মনে রাখবা, শব্দের মধ্যবর্ণের অসাধারণত উচ্চারণে কি হয়ে যায়? ও হয়ে যায়। শব্দের মধ্যবর্ণের অসাধারণত উচ্চারণে ও হয়ে যায়। যেমন লক্ষ্য করো, মানব, মধ্যবর্ণে অ আছে, কি হবে? মানব। হ্যাঁ, মধ্যবর্ণের অটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। কোন বর্ণের সাথে কিছু না থাকলেও বুঝবে একটা অ আছে। হ্যাঁ, তবে শর্ত হলো ওই অ এর আগে অকার কিংবা আকার থাকবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে মধ্যবর্ণের অ, আগের বর্ণে জয়ের সাথে একটা অ আছে, জয়ের সাথে অ আছে, মধ্যবর্ণে অ থাকবে, তার যে বর্ণে অ আছে তার আগের বর্ণে যদি অ থাকে অ উচ্চারণে ও হয়ে যাবে মধ্যবর্ণ হিসাবে। আরেকটা কথা হলো লয়ের পরে রস্যইকার আছে, এই জন্য লয়ের নিচে অ আছে, এটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো, জলধি, তাহলে এইরকম হবে, জয়ের সাথে একটা অ আছে, পরবর্তী বর্ণে লয়ের সাথে অ আছে, হ্যাঁ, তারপর আবার কি এরকম না? তাহলে রস্যইকার আছে। তাহলে এখানে সবাই একটু লক্ষ্য করো, সবাই একটু মনোযোগ দাও, তাহলে ভাইয়া বোঝানো ট্রাই করি। এই লয়ের সাথে একটা কি আছে? অ। এই অটা দুইটা সূত্রে ও হয়ে যাবে। কোন সূত্রে? শব্দের মধ্যবর্ণের অ উচ্চারণে কি হয়? ও হবে। শর্ত হলো তার আগে অকার অথবা আকার থাকবে। এই বর্ণের সাথে অকার আছে, এই জন্য পরবর্তী বর্ণের অ উচ্চারণে ও হয়ে যাচ্ছে। আরো শর্টকাট বলি, অ এর পরে কি কার আছে? রস্যইকার আছে, এটা পরবর্তী বর্ণে থাকলে হবে। অ এর পরে রস্যইকার থাকলে ওটা ও হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে গেছে? জলধি। তাহলে এটা কি হয়েছে? জলধি। তাহলে সঠিক উত্তর হলো গ। সঠিক উত্তর কি বলতো? গ। বুঝাইতে পারছি? বুঝছো? তাহলে ইম্পর্টেন্ট উচ্চারণ টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। উচ্চারণ থেকে প্রায় প্রশ্ন আসে, উচ্চারণ থেকে প্রায় কি আসে? প্রশ্ন আসে। ওকে, তাইলে আমরা এই জিনিসটা দেখলাম। লক্ষ্য করো, যেমন লক্ষ্য করো অত্যাচার, লক্ষ্য করো এই অ আছে, পরবর্তী বর্ণে কি ফলা আছে? জ ফলা আছে। তাহলে অ এর পরবর্তী বর্ণে যদি জ ফলা থাকে অ উচ্চারণে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে কি অত্যাচার, যেভাবে বলবা সেভাবে। আর অত্যাচার, যে বর্ণে স্টপ হয়, যে বর্ণে স্বরবর্ণ উচ্চারিত হবে না, ওই বর্ণের নিচে একটা হর্ষধ্ব দিতে হবে। টেনশন নেওয়ার কিছু নাই। এই উচ্চারণ ভাইয়া ক্লাসে যা লিখে দিব শুধু ওইটুকু প্র্যাকটিস করবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করবা। মনে রাখবা, এই বাংলাদেশে বহু মানুষ বাংলা পড়াইতে পারে, কিন্তু সুফিয়ান সজীব ভাইয়ের মতো তোমাকে গুছিয়ে প্রত্যেকটা টপিক ধরে বেসিক টু অ্যাডভান্স প্রতিটা টপিক কেউ বুঝাই দিবে না। একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশে আর কেউ বোঝাবে না, আমি বোঝাবো। তোমার যত টপিক আছে, তুমি যত মেধাবী হও না কেন, একদম কম বুঝো না কেন, সবাইকে সামঞ্জস্য করে আমি আমার এই 16 বছরের ক্যারিয়ারে আমি এত সুন্দরভাবে প্রতিটা টপিক গুছিয়েছি। আমি আমার পার্সোনাল প্রাইভেট ব্যাচে যেটা পড়াইতাম সেটা আমি তোমাদেরকে পড়িয়ে দিব। আমি বললাম আজ বা কাল তুমি বাধ্য সুফিয়ান সজীব ভাইয়ের কাছে বাংলা পড়তে আসবা, কারণ
আমি জানি বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে, বাট সবাই তোমাকে পড়াবে না, কেউ আমার মতো এত পাগল না প্রত্যেকটা বিষয় তোমাকে ধরে ধরে বুঝিয়ে দিবে। সো আজকে জাস্ট দেখাচ্ছি কোন টপিকটা কিভাবে হয়েছে, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট এগুলো আমি ধরে ধরে তোমাকে হ্যান্ড নোট করে দিব। শুধু একটাই কথা, স্বপ্ন দেখো পাবলিকিয়ান হওয়ার, স্বপ্ন দেখো ঢাবিয়ান হওয়ার, বাকি দায়িত্ব আমরা যেভাবে বলবো সেভাবে পরিশ্রম করবা। পরিশ্রম বেশি দিন করা লাগবে না, কারণ অলরেডি ঘোষণা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে হবে। সো 4 মাস দিন দুনিয়ার সবকিছু ভুলে শুধু পড়াশোনা করবা। এই যাত্রায় আমি তোমাকে অবশ্যই ট্র্যাকে নিয়ে আসবো, শুধু দিন দুনিয়া সব ভুলে। কে কয় ঘন্টা পড়বা, কয় ঘন্টা পড়লে ঢাবিতে চান্স পাবো, এরকম অনেক চিন্তা ভাবনা থাকে। ভাই বাদ দাও না, শুধু পড়বা পড়বা পড়বা, মরার আগ পর্যন্ত পড়বা। অর্থাৎ 4 মাস শুধু পড়া ছাড়া আর কোনো কাজ নাই। তুমি কেন সিলেবাস তৈরি করবা, তুমি কেন রুটিন তৈরি করবা? তোমার কোনো কাজ নাই, খাওয়া ঘুম নামাজ। যদি মুসলমান হও তুমি তোমার বাকি কাজ সব ফেলে দিবা। ওকে, এবার আসো নেক্সট প্রশ্নে আসো। ওকে, তাহলে এটার উত্তর জলদি 3 নাম্বার। এবার আসো গমনের ইচ্ছা। গমনের ইচ্ছা কি বললাম? এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, এক কথায় প্রকাশ থেকে মাঝে মধ্যে প্রশ্ন থাকবে। তারপরে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন আসবে, ইংরেজি থেকে বাংলা পারিভাষিক। হ্যাঁ, তারপরে আসছে সমার্থক শব্দ থেকে, সমার্থক শব্দ থেকে কি আসবে? প্রশ্ন থাকবে। বাগধারা থেকে প্রশ্ন থাকবে, বাগধারা। এই বিষয়গুলো, এগুলোকে আমরা বলি বিরচন। বাগধারা, হ্যাঁ, এগুলোকে আমরা বলি, এক কথায় বলি বিরচন পাঠ। কি বিরচন? মুখস্থ। হ্যাঁ, এই পাঠগুলো মুখস্থ করে। এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ। মাঝে মধ্যে সহজ প্রশ্ন চলে আসে। কি শব্দ বলতো? বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসে। কই থেকে আসে বলো? বিপরীত শব্দ থেকে প্রশ্ন আসে। তাহলে এটা আসছে গমনের ইচ্ছা। এক কথা কি বলে? গমনের ইচ্ছা, এক কথায় বলে জিগমিষা, গমনের ইচ্ছা। এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থর বাইরে কোনো কাজ নাই। তোমার বারবার মনে হবে ভাইয়া এত জিনিস কেন বারবার পড়বো? না, শুধু পড়বা, দুনিয়ার সব মুখস্থ থাকতে হয় না। তুমি পড়বা ভুলবা, পড়বা ভুলবা, পড়বা ভুলবা। তুমি যখন পড়বা তখন তোমার কাছে শত শত অপশন, হাজার হাজার অপশন। আর যখন তুমি পরীক্ষা দিতে যাবা মাত্র কয়টা অপশন? 4টা অপশন এবং উত্তর দেয়া আছে। এর ভিতরে 2টা 3টে উত্তর এমনিতে হবে না, 2টা হবেই না, মিলবেই না। 2টা নিয়ে কনফিউশন থাকবে। যদি তুমি অনেক বেশি প্র্যাকটিস করো, অনেক বেশি চেষ্টা করো, তোমার সৃষ্টিকর্তা দেখবা তোমার জন্য একদম সহজ করে দিবে। তখন তুমি তোমার যেটা উত্তর সেটা কি করে দিবা? বৃত্ত ভরাট করে দিবা। সো টেনশন নেওয়ার কিছু নাই। জিগমিষা আর যুগুপসা কি? ঘৃণা করার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি? গ। তাহলে এক কথায় প্রকাশ পড়তে হবে, পারিভাষিক শব্দ পড়তে হবে, বাগধারা পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে, সমার্থক শব্দ পড়তে হবে। আমরা শীট দিয়ে দিব, ওই শীটগুলো থেকে তোমরা কি করবা? এগুলো পড়ে নিবা। ওকে, তারপরে আসো কোন শব্দগুচ্ছে আভিধানিক ক্রমে সঠিক? খাইছে, এইটা একটা মনে করে না, এইটা প্রশ্ন আসবে একটা। গত বছর যদি আমাদের কোন স্টুডেন্ট, তুমি যদি আমাদের গত বছরে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে থাকো, গত বছরের সাথে প্রস্তুতি নিয়ে থাকো, কারণ বহু স্টুডেন্ট দেখেছি অলরেডি মানে 25-এর সাথে প্রস্তুতি নিয়েছে। এই টপিকটা আমি মিনিমাম 10 বার পড়িয়েছি। 10, এমন কোন পরীক্ষা ছিল না, এমন কোন টেস্ট ছিল না, এই প্রশ্ন দিয়েছি। আভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দ মানে ডিকশনারিতে কোন শব্দের পর কোন শব্দ সিরিয়াল আছে। লক্ষ্য করো, আমি তোমাকে একটু বোঝানোর ট্রাই করি। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমাদের স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ 11টা, তাই না? ক খ গ ঘ ঙ এভাবে আছে। স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ এইভাবে থাকে। হ্যাঁ, তাহলে স্বরবর্ণ আছে কয়টা? 11টা। এই 11টার শেষে কি থাকে? ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। ছোটবেলায় যেই সিরিয়াল পড়ছি এইভাবে। হ্যাঁ, আর অভিধানে থাকে, অভিধান অনুসারে। অভিধান মানে ডিকশনারি। অভিধানের ক্রম কিভাবে থাকে? অভিধানের ক্রম থাকে কিভাবে জানো? অভিধানের ক্রম থাকে, শুধু মনে রাখবা, প্রথমে পাবা তুমি স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ 11টা পাবা। হ্যাঁ, তারপরে ব্যঞ্জন বর্ণ শুরু না হয়ে তারপর হয় অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। হ্যাঁ, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তারপরে থাকবে কি বর্ণ বলতো? ব্যঞ্জন বর্ণ। তারপরে থাকবে কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। এটা হলো ডিকশনারিতে এভাবে পাবা, প্রথমে স্বরবর্ণ, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, তারপরে ব্যঞ্জন বর্ণ। কিন্তু এই ব্যঞ্জন বর্ণের ভেতরে আইসা আরেকটা অঘটন ঘটে গেছে। কোন বর্ণের ভেতরে বলতো? এই ব্যঞ্জন বর্ণের ভেতরে আইসা আরেকটা অঘটন ঘটে গেছে। ব্যঞ্জন বর্ণের ভেতরে আইসা এরকম হয়েছে, কয়ের পরে কি হওয়ার কথা? কয়ের পরে খ হওয়ার কথা না, কয়ের পরবর্তী বর্ণটা হয়ে গেছে কি জানো? সরি, কয়ের পরে কি হওয়ার কথা? আচ্ছা লক্ষ্য করো, কয়ের পরে কি হওয়ার কথা? এই ব্যঞ্জন বর্ণের সিরিয়ালটা কয়ের পরে কি হওয়ার কথা? খ না, কয়ের পরে খ না হয়ে কয়ের পরে খিয়। তারপরে কি হয়েছে জানো? তারপরে খ। ওফো, বোঝার ট্রাই করো। কয়ের পরে খ না হয়ে কয়ের পরে কি হয়ে গেছে? খিয়। তাই মাথায় রাখবা,
কয়ের পরে কি হয়েছে বলো তো? ক্ষীয়। কেন ক্ষীয় জানো? ক্ষীয় বাংলে কি পাওয়া যায়? ক্ষীয় বাংলে পাওয়া যায় ক যোগ মূর্ধন্যস্ব, ক যোগ মূর্ধন্যস্ব। দ্যাট মিন্স ক্ষীয়র ভিতরে ক আছে। তাহলে কয়ের যত আলোচনা আছে, কয়ের আলোচনার পরে আমরা কি করব? কয়ের আলোচনার পরে আমরা ক্ষয়ের আলোচনা শুরু করব। কিন্তু এর ভিতরে কয়ের আলোচনার ভিতরে কযুক্ত যত বর্ণ আছে সব বর্ণ চলে আসবে। তাহলে মনে রাখবা শুধু ক্ষয়ের আগে কি? ক্ষীয়। বলো ক্ষয়ের আগে কি বলো তো? ক্ষীয়। এটা অবশ্যই কি রাখতে হবে? মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, এই ডয়ের পরে কি ঢ না? না, ডয়ের পরে ডয় শূন্য র। হ্যাঁ, তারপরে ঢয়ের পরে ট ঠ ড ঢ মূর্ধন্য, ড ঢ মূর্ধন্য। এটার পর মূর্ধন্য হওয়ার কথা না, ডয়ের পরে না, ঢয়ের পরে কি ডয় শূন্য র। তাহলে এটা মাথায় রাখবা, ডয়ের পরে কি আসছে? ডয় শূন্য র, ঢয়ের পরে ঢয় শূন্য র। এটা অবশ্যই তোমাকে কি মাথায় রাখতে হবে, মনে রাখবা। তয়ের পরের বর্তী বর্ণটা খণ্ডত, মাথায় রাখবা। তয়ের পরে কি? খণ্ডত। আর জয়ের পরের বর্ণটা হলো অন্তস্থ জ, জয়ের বর্ণটা কি? অন্তস্থ। তাহলে এই বর্ণগুলো শুধু খেয়াল রাখবা, বাকি সব সিকোয়েন্স ঠিক আছে, বাকি সব সিকোয়েন্স কি আছে? ঠিক আছে। তাহলে ব্যঞ্জন বর্ণের ভিতরে তিনটা বর্ণ একটু আগে চলে আসছে। কোন তিনটা আগে চলে আসছে? অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি স্বরবর্ণ এখানে 11টা, স্বরে স্বরে রস্বই দীর্ঘ রস্বই দীর্ঘ, তারপরে কি ক খ গ ঘ ঙ, এটা হলো স্বাভাবিক নিয়ম। স্বরবর্ণ এটা হলো জেনারেল নিয়ম। আর অভিধানের ক্রম অনুসারে প্রথমে স্বরবর্ণ আসবে, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু থাকবে, তারপরে ব্যঞ্জন বর্ণে। এই অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু কিন্তু এখানে সর্বার শেষে ছিল, বা ডিকশনারিতে এই তিনটা আগে চলে আসছে। হ্যাঁ, তারপরে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের ভিতরেও 4টা জায়গায় দিয়ে তোমাকে খটকা লাগাইবে। একটা হলো ক্ষীয়ের অবস্থান থাকবে কয়ের পরে, ক্ষয়ের আগে। ডয় শূন্যের অবস্থান ডয়ের পরে, ঢয় শূন্যের অবস্থান ঢয়ের পরে, তারপরে খণ্ডত তয়ের পরে, অন্তস্থ জয়ের পরে। এই বর্ণগুলো শুধু মাথায় রাখবা। ওকে, মূল কথা হলো কি জানতে চাচ্ছে লক্ষ্য করো। ডিকশনারিতে এরকম যদি বলে, লক্ষ্য করো, ক, তারপরে অ, তারপরে প, হ্যাঁ, তারপরে আমরা বললাম চ। তোমার ডিকশনারিতে এর ভিতরে কোন বর্ণটা আগে পাবা জানো? কোন বর্ণটা আগে পাবা? ডিকশনারি। তাহলে এটা কি ডিকশনারির নিয়ম অনুযায়ী হয়েছে? হয় নাই। ডিকশনারিতে এই 4টা বর্ণের মধ্যে প্রথমে পাবা স্বরেয়, কারণ স্বরেয় আছে কি স্বরবর্ণের ভিতরে, তাই না? তারপরে ব্যঞ্জন বর্ণ, অনুসার, বিসর্গ আছে এখানে নাই, তাহলে ওইটার হিসাব ভাই। বাকি ব্যঞ্জন বর্ণ তো প্রথমে আছে ক বর্গ, 5 নাম্বার 2 নাম্বার আছে কি চ ছ জ ঝ ঞ, 5 নাম্বার বর্গে প ফ ব ভ ম। তাহলে প্রথমে পাবো এই 4টার মধ্যে ডিকশনারিতে প্রথমে আছে কি স্বরবর্ণ, দ্বিতীয় আছে ক, তৃতীয় আছে প না চ, চ, কারণ ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ দ দন্তন্য, প ফ ব ভ ম। তাহলে এটা আছে কয় নম্বরে বলো তো? এ আছে পরে, আর এ আছে আগে। এই দুইটার মধ্যে কে আগে? এ হলো আগে আর এই হলো পরে। তাহলে এটা কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী সাজানো হয়, মানে ডিকশনারির নিয়ম অনুযায়ী সাজানো হয় না। ডিকশনারির নিয়ম অনুযায়ী কিভাবে সাজানো হইতো বলতো? প্রথমে যদি থাকতো অ, তারপরে যদি থাকতো ক, তারপরে চ, তারপরে কি প। এটা হলো ডিকশনারি সিরিয়াল মেনেছে। মানে এই 4টার মধ্যে এইভাবে যদি লেখা থাকতো তাহলে ডিকশনারি সিরিয়াল কি মেনটেন করা হয়েছে। বাট এইভাবে আছে দেখে মেনটেন হয় না, কারণ এইটা সঠিক ছিল, এটা কি সঠিক। ঠিক অনুরূপ ভাবে লক্ষ্য করো, আমি যদি বলি এইরকম, আমি যদি বলি লক্ষ্য করো সুফিয়ান, হ্যাঁ সুফিয়ান, এবার আসো, তারপরে বললাম মহসিন, হ্যাঁ তারপরে বললাম মহসিন, তারপরে বললাম মুহাই মিনুল, মুহাই মেনুল। কয়টা নাম? 3টা নাম। এখানে 3টা নামের ভিতরে কে ডিকশনারিতে আগে আছে, কোন নামটা ডিকশনারিতে আগে পাবা লক্ষ্য করো। এখানে আছে দন্তস্ব, এখানে আছে ম, এখানে আছে ম। আমরা জানি, মনে রাখবা, আমরা জানি স্বরস্বরয়া পড়ার ক্ষেত্রে, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ম আমরা জানি 25টা আছে বর্গীয় বর্ণ। কয়টা? 25টা। ক থেকে ম পর্যন্ত, চ থেকে ইয় পর্যন্ত, ট থেকে মূর্ধন্য, ত থেকে দন্তন্য, প থেকে ম। 25টার ভেতরে ম আছে, কিন্তু 25টা বর্ণের ভেতরে দন্তস্ব নাই, দন্তস্ব তারও পরে। দ্যাট মিন্স ম কয়টায়? 2টা, এটা তো আমাদের 25টার মধ্যে আছে, আর দন্তস্ব তারপরে। তাহলে দন্তস্বটা 3 নম্বরে আছে। হ্যাঁ, যদি প্রথম 3টা 3 ধরনের বর্ণ হয় তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো কোনটা কে আগে কে পরে। সেম বর্ণ হইলে পরবর্তী বর্ণে খুঁজবো। এখানে আছে ম, এখানে আছে ময় রস্যকার। আজকে কিন্তু এটা বুঝবা না, এটার ফ্রি ক্লাস হবে আমাদের 11 তারিখ থেকে, ফাউন্ডেশন ক্লাস। এই টপিকটা আমি পড়িয়ে দিব। ওই দিন যদি তুমি না পারো তখন আমাকে বইলো। আজকে জাস্ট কোশ্চেন সলভ করাতে আসছি, তুমি এটা 100% বুঝবা না, বেসিক আইডিয়া দিব। এটা পুরো টপিক পড়াবো আমি 20 মিনিট 25 মিনিট, তারপরে এই টপিকের যত কোশ্চেন দিব সব তুমি পারবা। আমি আবারও বলে দিচ্ছি 11 তারিখ
আমি আমাদের যে ফাউন্ডেশন ক্লাস, ওখানে আমি ফ্রি ক্লাসে সবচেয়ে কঠিন টপিক এটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। ওকে, এবার আসো, তাহলে 3 নাম্বার পাইছি এই দুইটার মধ্যে 3 নাম্বার। এখন ম আর ম এই দুটার ভিতরে ডিকশনারিতে কে আগে কে পরে, এটা যে ডিকশনারিতে সবার পরে সেটা বুঝতে পারছি, কারণ ম তো আগে, ম আছে কয়টা, দুইটা, তো দুইটা আগে হবে, এটার আলোচনা ডিকশনারিতে পরে থাকবে। এই ময়ের সাথে কিছু নাই, এই ময়ের সাথে রস্যুকার। এখন তুমি বলো ডিকশনারিতে শুধু ময়ের আলোচনা আগে পাবা নাকি ময়ের রস্যুকার আগে পাবা? তুমি বলো। ডেফিনেটলি শুধু ময়ের আলোচনা আগে, ময়ের আলোচনার পরে গিয়ে ময়াকার আলোচনা, তারপরে গিয়ে ময়ের রস্যুকার মিয়ের আলোচনা, তারপরে ময়ের রস্যুকার মুয়ের আলোচনা। দ্যাট মিন্স এটা কত 1, এটা কত 2। তাহলে যদি এইভাবে হইতো, তাহলে যদি এটা ডিকশনারির অনুযায়ী কিভাবে হইতো, যদি আমি এভাবে লিখতাম মহসিন, হ্যাঁ, তারপরে লিখতাম কি মুহাইমিনুল, হ্যাঁ মুহাইমিনুল, তারপরে যদি লিখতাম সুফিয়ান, তাহলে এইভাবে লিখলে এটা ডিকশনারি নিয়ম মেনেছে। আর যদি এইভাবে লেখা থাকতো তাহলে নিয়ম মানতো না, কারণ এখানে ম আগে, ময়ের রস্যকার পরে, তারপরে দন্ত রস্যকার, 1 2 3, এটা নিয়ম মেনেছে। বাট এটা যদি উল্টা পাল্টা ভাবে থাকতো নিয়ম মানতো না। ওকে, এবার আমরা দেখি। আচ্ছা, এবার আসো, প্রত্যেকটা যদি সেম বর্ণ থাকে তাহলে এই বর্ণে আমরা যাব না, পরের বর্ণে যাব। তাহলে প্রত্যেকটার বর্ণ সেম, তাহলে তুমি কোন বর্ণ আগে কোনটা পরে বুঝতে পারবে না। যদি ভিন্ন ভিন্ন বর্ণ থাকতো তাহলে ওই বর্ণের সিকোয়েন্স অনুযায়ী তুমি আগে পরে বলে দিতে পারতা। তাহলে এবার আমরা কোন বর্ণে যাব? দ্বিতীয় বর্ণের, দন্তন্য 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 ম। এবার আসো, তাহলে 3টার মধ্যে দন্তন্য আর একটার মধ্যে ম। এখন বলো তো দন্তন্য আগে না ম আগে? এবার আসো তো, ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ই, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। তাহলে ত থ দ ধ দন্তন্য আগে আছে, তারপরে 5 নাম্বার সারিতে গিয়ে প ফ ব ভ ম, ম আছে 25 নাম্বার বর্ণ হিসেবে। ঠিক আছে, এবার আসো, তাহলে আমাদের ন আগে, কি আগে? ন আগে আর ম পরে। তো ন আছে কয়টা বর্ণের মধ্যে? 3টার মধ্যে। ম আছে কয়টা? একটাই। তাহলে যেটা অবশ্যই তো ময় যুক্ত আলোচনা নয়ের পরে থাকবে। তাহলে এই 4টার মধ্যে এটা কয় নাম্বার? 4। এটারে আমরা মটারে আমরা 4-এ পাবো, কারণ ন পাওয়া গেছি, ন তো ময়ের আগে। কিন্তু এখন এই ন যুক্ত গুলো আমরা চিন্তা করবো কে আগে কে পরে। এবার আসো, ন ন ন, এই নয়ের সাথে আকার আছে, এই নয়ের সাথে আকার আছে, এই নয়ের সাথে রস্যুকার আছে। এখন তুমি বলো ডিকশনারিতে নয়ের আকার আগে পাবা না নয় রস্যুকারের আলোচনা আগে পাবা? ক্লিয়ার করো। অবশ্যই নয়ের আগে আকার যুক্ত ন আগে থাকবে, রস্যুকার যুক্ত ন পরে থাকবে। তাহলে এই নয় পরে চলে যাবে, আর এই দুইটা আগে থাকবে। তাহলে আকার কয়টা আছে? 2টা, এই দুইটা অবশ্যই আগে থাকবে, কারেডার আগে। তাহলে এই 3টার মধ্যে সবার পরে কে? তাহলে 4 নাম্বার পাইলে কয় নাম্বার? 3 নাম্বার। ক্লিয়ার। এবার আসো, নয় কান্না নয় কান্না, বোঝা যাচ্ছে না, দুইটা সেম বর্ণ, তো পরের বর্ণে যাব। এবার আসো, এটা হলো ব, এটাও ব, পরের বর্ণ দুইটাই ব, পরের বর্ণ দুইটাই কি? ব। এখন দুইটা ব হইলে তাহলে তার চিহ্নগুলো কি সেটা দেখবো। এই বয়ের সাথে কি কার? রস্বইকার। এই বয়ের সাথে কি কার? রিকার। এখন বলো তো, রস্বই আগে না রি আগে? সবাই বলো, রস্বই আগে না রি আগে? ডেফিনেটলি রস্বই আগে, রি পরে। তাহলে এটা 1, এটা 2, অলরেডি আমরা উত্তর পেয়ে গেছি। আমরা এটা 11 তারিখ এটা ডিটেলসে পড়বো, যেহেতু আজকে উত্তর পেয়ে গেছি। বাকিগুলো কেন উত্তর হলো না সেটা আমরা দেখবো। লক্ষ্য করো, 1 2 3 4, দ্যাট মিনস আজকের সঠিক উত্তর হলো 1। কারণ এই 1 নাম্বারটা আমরা গিয়ে দেখি যে অলরেডি আমরা উত্তর কি করেছি? পেয়েছি। কারণ এখানে 3 4টার মধ্যে আছে, বোঝা যাচ্ছে না, ন আছে, ন আছে, ম আছে, ম নয়ের পরে, দ্যাট মিনস এটা 4 নাম্বার। এবার আসো, নয় আকার নয় রস্যুকার, রস্যুকারটা পরে, এটারে 3 নাম্বার দিছি। নয় আকার বোঝা যাচ্ছে না, তারপরে ব ব সেম বর্ণ, এই বয়ের সাথে রস্যিকার, এই বয়ের সাথে রিকার। রস্যই আলোচনা আগে পাবো না রিকার আলোচনা আগে পাবো? রস্যই। তাহলে 1 2, আশা করি বুঝতে পেরেছো। এটা ইন ডিটেলসে আমরা ফাউন্ডেশন ক্লাসে ফুল টপিক, একদিন একটা ক্লাস করবা, কিছুর ক্লাস করা লাগবে না, শুধু এই টপিকটা করবা। আমি খুব ইজিলি তোমাকে বুঝিয়ে দিব কোনটা আগে কোনটা পরে, কোন শব্দ, অভিধানের ক্রম, ডিকশনারিতে কে আগে কে পরে থাকে। কারণ গত 5 বছর কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবা যে এই কান থেকে প্রতি বছরই প্রশ্ন আসতেছে, প্রতি বছরই আসতেছে, এবং এটা খুব বেশি ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। ওকে, আমরা এটা পরবর্তী ক্লাসে কি করব দেখিয়ে দিব। ওকে, ক নাম্বার উত্তর। এবার আসো, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। ওয়াও, বুকের ভেতর দারুণ ঝড়, হ্যাঁ একটা বাক্য, বুক পেতেছি গুলি কর আরেকটা বাক্য, বুকের ভেতর দারুণ ঝড় একটা বাক্য, বুক পেতেছি গুলি কর। মনে রাখবা, যখন একাধিক বাক্য কমা দ্বারা যুক্ত, একাধিক সরল বাক্য যখন
কমা দ্বারা যুক্ত থাকে তখন আমরা তাকে যৌগিক বাক্য বলবো। কি বাক্য বলবো? যৌগিক বাক্য বলবো। মনে রাখবা, বুকের ভেতর দারুণ ঝড়, এটা একটা বাক্য। বুক পেতেছি গুলি কর। অতএব, আমরা এখানে এই কমার পরিবর্তে আমরা বলতে পারতাম অতএব। হ্যাঁ, অতএব বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, সো এবং বুক পেতেছি গুলি কর। মনে রাখবা, দুইটা স্বাধীন বাক্য, দুইটা সরল বাক্য যখন কমা দ্বারা যুক্ত হয়, হ্যাঁ, গোপনে সংযোগমূলক অব্যয় থাকে, সেটাকে আমরা যৌগিক বাক্য বলবো। আর জটিল বাক্য হইতে হইলে নরমালি যে, সে, যা, তা, যিনি, তিনি, যখন তখন এগুলো থাকে। হ্যাঁ, আর সরল বাক্যে একটি মাত্র ভাবের বাহন থাকবে, কোনো একাধিক বাক্য থাকবে না, নরমালি কমা থাকে না, ডিরেক্ট একটা বাক্য থাকবে। হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। তাহলে লক্ষ্য করো, সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, বাট সমাপিকা ক্রিয়া একটি থাকবে, সমাপিকা ক্রিয়া একটি থাকবে। ওকে, তাহলে সরল বাক্যে সাধারণত কমা থাকে না, সাধারণত কমা থাকে না। দুই একটা ক্ষেত্রে রেয়ার কেস আছে, সেটা আমরা ক্লাসে বুঝিয়ে দিব। সরল বাক্যে কখনো এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু এগুলো থাকে না। হ্যাঁ, সরল বাক্যে কখনো যে, সে, যা, তা, যিনি, তিনি, যখন তখন এগুলো থাকে না। আর মনে রাখবা, জটিল বাক্য হওয়ার জন্য সাপেক্ষ সর্বনাম জরুরি। যে, সে, যা, তা, যিনি, তিনি, যখন তখন, যেমন তেমন এগুলো থাকে। ওকে, তাহলে লক্ষ্য করো, আমি যদি এরকম বলি, লক্ষ্য করো একটা জিনিস দেখি, টাকা দিলে, টাকা দিলে ছাড়া পাবে। টাকা দিলে কি পাবে? ছাড়া পাবে। তাহলে টাকা দিলে ছাড়া পাবে, এটা একটা সরল বাক্য। এটা একটা কি? সরল বাক্য। হ্যাঁ, আমি জাস্ট এটাকে যৌগিক বানাই। টাকা দাও, টাকা দাও, কমা, ছাড়া পাবে, ছাড়া পাবে। লক্ষ্য করো, টাকা দাও, এর ছাড়া পাবে, এটা কি কি বললাম? যৌগিক, যৌগিক বাক্য। হ্যাঁ, এটা কি কি বাক্য বললাম? যৌগিক। আর এটারে জটিল বানাই, লক্ষ্য করো, সাপেক্ষ সর্বনাম অ্যাড করে। যদি টাকা দাও, যদি টাকা দাও তবে ছাড়া পাবে, তবে ছাড়া পাবে, ছাড়া পাবে। যদি টাকা দাও তবে ছাড়া পাবে। তাহলে লক্ষ্য করো, টাকা দিলে ছাড়া পাবে, একটা মাত্র বাক্য, সরল বাক্য। এটারে আমরা আলাদা দুইটা বাক্য, টাকা দাও একটা বাক্য, ছাড়া পাবে আর একটা বাক্য, কমা দিছি। এখানে আমরা গোপনে অন্য একটা জিনিসও আছে, সেটা আমরা বলতে পারি যদি টাকা দাও, সরি, টাকা দাও তবে ছাড়া পাবে। যে বাক্যে সংযোগমূলক অব্যয় গোপনে থাকে সেটাও যৌগিক বাক্য বলে। বাট যদি কি চলে আসে, সাপেক্ষ সর্বনাম চলে আসে, তখন সেটাকে আমরা কি বলবো? জটিল বাক্য। সেটাকে আমরা কি বলবো বলো তো? জটিল বাক্য। তাহলে এখানে কয়টা বাক্য? এখানে এই একটা বাক্য, এই একটা বাক্য, দুইটা বাক্য কি দ্বারা যুক্ত হয়েছে? কমা দ্বারা। তাহলে এটা কি বাক্য? যৌগিক বাক্য। কি বাক্য? যৌগিক বাক্য। এটার ক্লাস যখন করব, রেগুলার ক্লাস, যৌগিক বাক্য শুধু আমার হ্যান্ড নোট পড়লে হবে। অর্থাৎ আমি যে ক্লাসটা নিব, একটা ক্লাস নিব, ক্লাসে দুনিয়ার যত যা খুঁটিনাটি আছে সবকিছু আমি পড়িয়ে দিব, টেনশন নেওয়ার কিছু না, ইনশাআল্লাহ। ওকে, নেক্সট প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 নম্বর প্রশ্নে চলে আসছি 25-26 সেশনের। কোন শব্দের আধিক্য অর্থে পরা উপসর্গ ব্যবহৃত হয়েছে? তাহলে একটা বিষয় বুঝতে পেরেছে যে উপসর্গ থেকে এখানে মাঝে মধ্যে প্রশ্ন আসে। তাহলে পরা কোন শব্দে আধিক্য অর্থে ব্যবহার হয়েছে? লক্ষ্য করো, পরামর্শ, পরাধীন, পরাগায়ন। লক্ষ্য করো, এখানে একটা শব্দ আছে পরাযোগক্রান্ত, পরাযোগক্রান্ত। হ্যাঁ, পরাযোগক্রান্ত। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, পরাযোগক্রান্ত, এখানে মূল শব্দটার অর্থ মহাশক্তিশালী, হ্যাঁ, পরম শক্তিশালী। তাহলে এখানে এই পরাক্রান্ত শব্দটা, পরা শব্দটা এখানে আসছে অত্যন্ত অর্থে। কি? অত্যন্ত, তারপরে মহা, মহা অথবা অধিক। অধিক, পরাক্রান্ত হলো অধিক শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী, মহাশক্তিশালী। তাহলে এটা অধিক অর্থে, আধিক্য অর্থে আসছে কি? পরাক্রান্ত, মানে অত্যন্ত ক্ষমতাধর। হ্যাঁ, অধিক ক্ষমতাধর, এর অর্থ হলো পরাক্রান্ত। তাইলে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, পুরাতনটা, মনির চৌধুরীর, ওই ব্যাকরণ বইয়ের যে উপসর্গের টপিক আছে, এখানে কিছু 1.5 পৃষ্ঠার মতো দেয়া আছে উপসর্গের অর্থ। সো উপসর্গের বেসিক এবিসি সব আমি শিখিয়ে দিব। কোনটা কোন দেশি উপসর্গ, বাংলা, সংস্কৃত, বিদেশি, এগুলো পড়িয়ে দিব। উপসর্গ কিভাবে একটা শব্দ থেকে অনেকগুলো উপসর্গ বের করা যায় সেটাও দেখিয়ে দিব। তোমাকে আমি ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো উপসর্গের অর্থ কয়েকটা আমি দেখিয়ে দিব, বাকিগুলো মুখস্থ করতে হবে। মনে রাখবা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিবা, তোমার মধ্যে যদি মুখস্থ করার মতো চিন্তা শক্তি না থাকে, তাহলে তুমি চান্স পাবা না, এটাই সত্যি কথা। সো ততক্ষণ পর্যন্ত মুখস্থ করবা, পড়তেই থাকবা, বারবার পড়বা। মনে রাখবা, মনে হবে যে আমি পারবো না, কিন্তু পরীক্ষার হলে অপশন মাত্র 4টা, বারবার প্র্যাকটিস করলে এমনি সঠিক উত্তর পেয়ে যাবা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন শব্দগুচ্ছ শুদ্ধ? শুদ্ধ শব্দগুচ্ছের ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে অধিকারিণী, রয়ের পরে রসের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, সমর্বিত, সব ঠিক আছে, তাহলে এটা তো ভুল। হ্যাঁ, শিরোধার্য ঠিক আছে, স্মরণীয় ঠিক আছে, যশলাভ, যশলাভ, এটা এইভাবে যশ যোগ লাভ।
হ্যাঁ বিসর্গ দিয়ে পড়তে হয়, তাহলে উভয় মিলে হয় যশোলাভ, যশোলাভ। হ্যাঁ, তাহলে এইটাও ভুল। দূরদর্শী ঠিক আছে, মরুদ্যান ভুল, ছন্দবদ্ধ ভুল। হ্যাঁ, মরুদ্যান আমরা এইভাবে জানি না, আমরা জানি মরুদ্যান এইরকম, মরুদ্যান। হ্যাঁ, মরুদ্যান। ছন্দযোগবদ্ধ, ছন্দবদ্ধ, বদ্ধ, এটা ঠিক হইতে পারে। হ্যাঁ, মরুদ্যান তো পুরোপুরি ভুল। অহরাত্র সঠিক আছে, স্বায়ত্তশাসন সঠিক, ত্রয়োদর্শী সঠিক, তাহলে সঠিক উত্তর হলো ঘ। তাইলে আমরা কি জানলাম? আমরা জানলাম শুদ্ধ বানান থেকে আসবে। বানান টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, বানান। হ্যাঁ, বানান থেকে আসবে। তাহলে আমি প্রথমত তোমাদের বানান পড়াবো, বানান শুদ্ধিকরণ পড়াবো। কি শুদ্ধিকরণ পড়াবো বলো তো? বানান শুদ্ধিকরণ পড়াবো, তারপর পড়াবো বাক্য শুদ্ধিকরণ পড়াবো। বাক্য শুদ্ধিকরণ পড়াবো, বাক্য শুদ্ধিকরণ তোমাকে পড়তে হবে। তারপর তুমি 90% প্রশ্নের উত্তর পারবে। এরপর তোমাকে একটা কাজ করতে হবে, বিগত বছরে যে বানান শুদ্ধিকরণ এগুলো পড়লে আনাফ। আমি যা লিখবো এর বাইরে শুধু বিগত বছরের প্রশ্ন পড়বা, তুমি ভর্তি পরীক্ষায় উত্তর দিতে পারবা। সেটা ঢাবি হোক, এনি আদার্স ইউনিভার্সিটি, যেটা হোক, তুমি অবশ্যই সঠিক উত্তরটা কি করতে পারবা ইনশাল্লাহ। ওকে, তাহলে বানান টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। ওকে, এবার আসো, গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? এটা তো একটা কি পারিভাষিক শব্দ। আমি তোমাকে বলেছিলাম কি, লক্ষ্য করো, কি পড়তে হবে যেন? পারিভাষিক শব্দ পড়তে হবে, পারিভাষিক শব্দ, পারিভাষিক। হ্যাঁ, এটা হলো মুখস্থ পড়া। ওই যে বলেছি, এগুলোকে আমরা বলেছি বিরচন পাঠ, বিরচন পাঠ, বিরচন। হ্যাঁ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। ওকে, তাহলে গ্লোসারি শব্দের অর্থ হলো কি? নির্ঘণ্ট। গ্লোসারি শব্দের অর্থ কি বলো? নির্ঘণ্ট। তাহলে তোমাকে অবশ্যই চান্স পাইতে হলে 3টা প্যাটার্নে প্রশ্ন হয়। প্রথম পত্র থেকে হয়, বাংলা ব্যাকরণ থেকে হয়, আর মেমোরাইজিং পার্ট অর্থাৎ বিরোচন অংশ থেকে হয়। এই 3 পার্ট অবশ্যই পড়তে হবে। ওকে, আমরা তোমাকে মেমোরাইজিং শিট দিয়ে দিব, স্টেপ বাই স্টেপ, ডে 1, ডে 2, ডে 3 এভাবে দেওয়া আছে। এগুলো তোমরা পড়লে এবং আমাদের সাথে পরীক্ষা রেগুলার অ্যাটেন্ড করলে নিতে পারবা। মনে রাখবা, সমার্থক শব্দ বলো, বিপরীত শব্দ, পারিভাষিক, বাগধারা, এগুলো পড়তে গেলে তোমার কাছে অনেক খারাপ লাগবে, কষ্ট লাগবে, মনে হয় যে পড়তেছি বলতেছি কিছুই পারবো না। তোমার কিচ্ছু পারার দরকার নাই, শুধু তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করো। যতক্ষণ তোমার হাতে সময় আছে ততক্ষণ ট্রাই করো ইনশাআল্লাহ। মনে রাখবা, তুমি যখন পড়বা সমার্থক শব্দ, একটা শব্দের সমার্থক শব্দ 50টা হইতে পারে, বাট পরীক্ষায় আসবে 4টা। ওই 4টার মধ্যে 2টা আসবে একদম উল্টা পাল্টা, ওই 2টার দরকার নেই। কনফিউশন বাঁচবে তোমার 2টার মধ্যে। তুমি ওই 2টা যদি পড়াশোনা করো, এমনিতে ওই 2টার মধ্যে একটা সঠিক উত্তর বের করতে পারবা। সো এগুলো অবশ্যই তুমি কি করবা? পড়বা। ওকে, বুঝছো? ওকে, তাহলে আমাদের 25-26 সেশনের কোশ্চেনগুলো সমাধান শেষ হয়ে গেছে। তুমি একটা জিনিস মনে রাখবা, সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হলো তোমাকে অবশ্যই কি করতে হবে? চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য প্রথমত স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন অনুযায়ী দিন রাত পরিশ্রম করতে হবে। বলা যাবে না কয় ঘন্টা পড়বো না, তুমি মানে যতক্ষণ সুস্থ আছো, যতক্ষণ না ঘুমায় পারো ততক্ষণ পড়তে হবে। আগামী 4 মাস, এই প্রথম, আমি বিগত 16 বছর পড়াচ্ছি, এই প্রথম এইচএসসি পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে তোমাকে ডিসেম্বরে ভর্তি পরীক্ষা। এবার আসো, তোমাকে অবশ্যই এডুকেশনের ফাউন্ডেশন ক্লাস, বেসিক ক্লাস শুরু হবে। ফাউন্ডেশন ক্লাস শুরু হবে কয় তারিখ থেকে? 11 তারিখ থেকে। লক্ষ্য করো, ফাউন্ডেশন ক্লাস শুরু হবে 11 তারিখ থেকে। এই ক্লাসগুলো করবা। যদি এডুকেশন সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকে, এই আমাদের ফাউন্ডেশন ক্লাস করার পরে তুমি সিদ্ধান্ত নিবা, ফাউন্ডেশন ক্লাস করার পর তুমি সিদ্ধান্ত নিবা তোমার অ্যাডমিশন মেন্টর কে হবে। মনে রাখবা, যারা গান গায়, মজা করে, মাস্তি করে, ফান করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি দেখিয়ে তোমাকে ভর্তি নিতে নেওয়া ট্রাই করে, এবং কোচিং এর আগে ঢাবি, কোচিং এর পরে ঢাবি, এগুলো সব মানে উল্টাপাল্টা প্রতিষ্ঠান। এগুলোতে ভর্তি হবাই না। বাংলাদেশে 1-2টা প্রতিষ্ঠান ভালো পড়ায়, তাদের মধ্যে আমরা আছি। সো যাচ করো, যাচাই করো, ক্লাস করো, শিক্ষক দেখো কারা পড়ায়। তুমি পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তুমি তোমার টিচার যদি হয় কোথায়, ঢাকার বাইরের কোনো কোচিং সেন্টারে তোমার টিচার, তুমি সেখানে গিয়ে কোচিং করলে হইলো? আরে ভাই, অনলাইনের যুগ, অনলাইনে যেহেতু পড়বা, তাহলে দেশের সেরার জায়গায় পড়ো। আমার কথা কি বুঝতে পেরেছো? সো বাংলাদেশের সেরা শিক্ষক আছে, মহাসিন স্যার, সুফিয়ান স্যার, মোহাইমিনুল স্যার, মিনাজ স্যার। লক্ষ্য করে, এরা এক একজন, আমাদের 95% টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। মহাসিন স্যার ঢাবির, আমির স্যার ঢাবির, তারপরে মোহাইমিনুল স্যার ঢাবি। আমরা এক একজন 12 বছর প্লাস শুধু অফলাইনে পড়িয়েছি, 12 বছর প্লাস শুধু অফলাইনে পড়িয়েছি। আমার মহাসিন স্যার, মোহাইমিনুল স্যার, মিনাজ স্যার, এদের প্রত্যেকের 15 বছর প্লাস কি আছে? অ্যাডমিশন ক্যারিয়ার আছে অনলাইন অফলাইন যুগে। হ্যাঁ, সো ডিইউআইসিউ ব্যাচে তোমরা ভর্তি হলে অনেক কিছু পাবা। জাস্ট মানে তুমি এডুকেশনের ডিইউআইসিউ ব্যাচে ভর্তি হওয়া মানে হলো তোমাকে নিরাপদ একটা জায়গায় দেওয়া,
এবং তুমি প্রতিনিয়ত খুশি হবা আমাদের প্রতি, প্রতিদিন বলবা এভাবেও পড়া যায়। তুমি যেই অফলাইনে ভর্তি হও না কেন তার চেয়ে বেটার বেস্ট আমরা পড়াবো ইনশাল্লাহ, কথা দিলাম। তুমি বাংলাদেশের যে কোনো অফলাইনে ভর্তি হও তার চেয়ে ভালো সার্ভিস আমরা দিব, কারণ আমরা জানি, আমি 15 বছর পড়াইছি, এই বছর মিলে 16 বছর হচ্ছে। অফলাইনে যখন পড়াতাম, যে কোচিং সেন্টারে পড়াইতাম, বাংলাদেশে 1 নাম্বার নামি দামি 2টা কোচিং সেন্টার, সেখানে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। সো আমাদের সাথে মোহাইমিনুল স্যার, মহসিন স্যার একই, আমাদের সাথে কম্পারিজন করা এটা একদম অন্যায় হয়ে যাবে। আমরা যখন অফলাইনে, আরে একজন তো 20 বছরে পড়াইতে পারে, বাট আমরা যখন অফলাইনে পড়াতাম আমাদের একজনের কাছে 500 600 700 স্টুডেন্ট পার্সোনাল ব্যাচে প্রাইভেট পড়তো। এইরকম আর কারো কাছে পড়ে কিনা এটা একটু হিস্ট্রি ঘেটে দেখবা। সো নিজের লাইফ নষ্ট করবা না। আমি বলছি না আমাদের কাছে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও, আমি বলছি আমাদের ফ্রি ক্লাস দেখো, অন্যদের ফ্রি ক্লাস দেখো, আমাদের কথা শুনো, অন্যদের কথা শুনো, আমাদের যোগ্যতা দেখো, অন্যদের যোগ্যতা দেখো, আমাদের ডেডিকেশন দেখো, দেন যদি মনে হয় আমরা বেস্ট, দেন কাম টু এডুকেশন।